আসসালামু আলাইকুম। সুবাহ আল খায়ের। শুভ সকাল। আজকে আমি আহ, শব্দ বিজ্ঞানের একটা খুব বেসিক জিনিস তোমাদের সাথে সরাসরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যখন শব্দ তৈরি হয় অথবা তখন কম্পন হয় অথবা কম্পনের ফলেই শব্দ তৈরি হয়, ভাইস ভার্সা। মানে শব্দ যেখানে সেখানে কম্পন। কম্পনই আসলে শব্দকে উৎপন্ন করে এবং শব্দ সৃষ্টি হওয়ার মূল কারণ। তো আমরা ছোটবেলায় একটা আমাদেরকে এক্সপেরিমেন্ট করাতো, যখন আমরা আসলে সায়েন্সও বুঝি না, তাই না? তখনই দেখাতো একটা কাঁসার বাটি যদি ফেলে দেওয়া হয়, তাহলে কাঁসার বাটিটা পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ ওখানে কম্পন থাকে ততক্ষণ আমরা শব্দ শুনতে পাই। যেই মাত্র কাঁসার বাটিটা থেমে যায় তখন আর কোনো এক্সট্রা শব্দ হয় না। এখান থেকে প্রমাণিত হয় যে আহ কম্পনের ফলে শব্দ উৎপন্ন। তো আজকে সকালবেলা আমার বয়া মাইকটা টেস্ট করছিলাম। তো সে কারণেই আমাকে আসলে একটা অনলাইন রেকর্ডারের হেল্প নিতে হলো। তো ওখান থেকে আমি যে জিনিসটা দেখেছিলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা যদি শুধু মুখস্থ করে করে পড়তে থাকি আর এগুলোকে আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে কখনো না মিলিয়ে নেই, তাহলে ওই তথ্য আমার নিউরনে আসলে সেভাবে অনুরণন তৈরি করবে না। সে আসলে একটা শর্ট টার্ম মেমোরির মতো মেমোরিতে ঢুকবে এবং একটু পরে সেটাকে ব্রেন মনে করবে যে আমার তো আর প্রয়োজন নাই, আমি এটাকে টাইম টু টাইম ইরেজ করে দিই, ফ্ল্যাশ করে দিই। আর লং টার্ম মেমোরিতে তখনই সেই জিনিসগুলো থাকবে যখন আমাদের সেটার ক্রিটিক্যাল রিজনিং ভালো হবে। তো আমি আসলে শব্দকে তোমাদের লং টার্ম মেমোরিতে কিভাবে জায়গা করে নেবে সেটা একটু দেখাতে চাই। চলো, আমি এখানে একটা অনলাইন, মানে এটাকে তোমার ইনস্টল করার দরকার নাই, জাস্ট অনলাইন একটা অডিও রেকর্ডিং অপশন নিয়েছে। আমার কাছে এটা সুবিধা লাগে। সবকিছুই যদি আমি আমার পিসিতে ইনস্টল করে ফেলি, পিসি তো ভারী হয়ে যাবে, তাই না? সব সময় ওর কাজ করার সময় আমার হয়তো আজকের পরে আর এটা ডেমনস্ট্রেশনের জন্য লাগবে। আমি এখানে একটা স্পিচ রেকর্ড করেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ডিস্টিংক্ট এক একটা ফ্রিকোয়েন্সি লাইন, তাই না? এই যে অ্যামপ্লিটিউড গুলো হয়ে আছে। এটা একটা রেকর্ডেড স্পিচ দেখতে কেমন হয় সেটার একটা উদাহরণ। তো আমি আবার যদি একটা রেকর্ডিং এ চলে যাই, দেখো, নিউ রেকর্ডিং। হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং। আমি জানি না, যেহেতু আমার মাইক প্লাগ ইন করা ছিল, আমি এর আগে যত কথা বলেছি এটা আসলে শোনা গিয়েছে কিনা। তো আজকে আমি এই শব্দ এবং এখান থেকে কম্পন তৈরি হয় এই ডেমনস্ট্রেশনের সায়েন্সে একটা চমৎকার জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমার মেয়েকে আমি, ও টিনেজার, 13+, ওকে প্রায়ই একটা জীবনানন্দের কবিতা বলে আমি ওকে আসলে পোক করি। আমার কাছে খুব ভালো লাগে। আসলে অনেক কবিতাই বলি, তার মধ্যে আকাশলীনা কবিতাটা আমি খুবই ওকে বলি এবং ও খুব মজা পায় এটাতে। বলছে, আম্মু তুমি আমাকে কোটি কোটি বার এই কবিতা শোনাইছো। এটা একটা 7টি তারার তিমির কাব্যগ্রন্থে ছিল। আমরা যখন ছোটবেলায় কোচিং এ পড়তাম, তখন আমাদেরকে আমাদের শিক্ষকরা, আমাদের ভাইয়ারা, আমরা ভাইয়া ডাকতাম, অনেক কবিতা, গান, অনেক কিছু কৌতুক, অনেক কিছু করে দেখাতো। তার মধ্যে আমাদের পদার্থবিজ্ঞানের অনু ভাইয়া একদিন আমাদেরকে একটা গল্প বলেছিল যে একজন লোক, সে তার মৃত্যু শয্যায়, আহ সে আসলে কবিতা পড়তে পড়তে মারা গিয়েছিল এবং তার মৃত্যুটা ছিল খুব সেরিন অ্যান্ড কাম। তো আমার কাছে এই কবিতাটার সাথে ওই জিনিসটা খুব মিলে, যে একজন মানুষ যখন আসলে খুব কষ্টে থাকে, আমরা মনে করি মৃত্যু যন্ত্রণা আসলে এত কষ্ট যে মনে হয় যে
গা থেকে চামড়া খুলে নিলে আহ টেনে টেনে কেউ খুলে নিচ্ছে, এরকম কষ্টই নাকি হয়। তারপরেও আবার প্রত্যেকের হয় না, মুমিন বান্দা আসলে এক ফোঁটা পানি যেমন ভরা গ্লাস থেকে আস্তে করে পড়ে ওভাবেও চলে যায়। তো ওই ভদ্রলোকের কথা যখনই বলতো যে সে কবিতা আবৃত্তি করতে করতে, তো আমাদের ওই সময় আসলে কি হয়, কোনো কিছু শুনলে ইমাজিনেশন কাজ করে। হ্যাঁ। উম, তো আমরা ওইটাকে আসলে ইমাজিন করতাম। তো পুরোনো বই অনেক আমার। ঠিক। আকাশলীনা। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশ মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আছে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। তো আমি যখন শিফাকে কবিতাটা বলি, অবশ্যই এটা টোন এরকম সেরিন থাকে না। তবে এই কবিতাটা আমি যতবারই বলি ততবারই আমার ওই ছোটবেলায় শোনা, প্রথম শোনা এই কবিতাটা, এবং একজন ভদ্রলোক সে মারা যাওয়ার সময় কবিতা বলতে বলতে মারা যাচ্ছে, আর আমি ভাবতেছি একটা মাঠ, অনেক সবুজ ধান কেমন লাগানো আছে, সেগুলো দুলতেছে। মানে অনুভূতিটা একটু ওইভাবেই তৈরি হয়েছিল। আর এখন আমি তো শিফাকে বলি আরো অনেক মজা করে, বিরক্ত করতে থাকি ওকে, কি কথা তাহার সাথে তার সাথে। আরো মজার ব্যাপার হচ্ছে এই কবিতাটা আমি আবার আহ, আমাদের কোচিং এই সম্ভবত অনেক ল্যাঙ্গুয়েজে শুনতাম, যে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় যদি কেউ এই সুরঞ্জনা কবিতাটা আবৃত্তি করে তাহলে সে এটাকে কিভাবে করবে। যদিও চাপাই আমি অনেকদিন ছিলাম, মাঝখানে অনেক গ্যাপ, ল্যাঙ্গুয়েজটা আমি ভালো পারি বলবো না, বাট আমি একটু অ্যাকসেন্ট একটু একটু আনতে পারি। আমার কাছে অনেক মিষ্টি লাগে। সুরঞ্জনা, ওইখানে যায় না খো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। কি কথা ফের ওর সাথে, ওর সাথে। তো এইভাবেও আমি আসলে শিফাকে বলি। তো আমাদের কবিতা আবৃত্তি হয়ে গেছে, এবং ইন দ্য মিন টাইম আমরা আসলে অনেকটা স্পিচ ইয়ে পেয়ে গিয়েছি, স্পেসিমেন না। সো নেক্সট, চলো। হ্যাঁ। তো আমি আমার রেকর্ড, আমি সম্ভবত আমাদের প্রথম অংশটুকু তোমাদেরকে রেকর্ডে দিতে পারবো না, ওখানে আমার মাইক্রোফোন সিলেক্ট হয়েছিল এটা, আর আমি কথা বলেছি ওখানে, আমি জানি না, খুবই নয় মানে উইক আসতে পারে। So, এটা হচ্ছে আমাদের রেকর্ড। আমি তোমাদেরকে দেখাতে চাই যে এখানে দেখো, রেকর্ডিং এ অনেক পিচের সিগন্যাল হয়ে আছে, তাই না? এবার আমি যদি এটাকে বাজাই, হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং। আমি জানি না, যেহেতু আমার মাইক প্লাগ ইন করা ছিল, আমি এর আগে যত কথা বলেছি এটা আসলে শোনা গিয়েছে কিনা। তো আজকে আমি এই শব্দ এবং এখান থেকে কম্পন তৈরি হয় এই ডেমনস্ট্রেশনের সায়েন্সে একটা চমৎকার জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার মেয়েকে আমি, ও টিনেজার, 13+, ওকে প্রায়ই একটা জীবনানন্দের কবিতা বলে আমি ওকে আসলে পোক করি। আমার কাছে খুব ভালো লাগে, আসলে অনেক কবিতাই বলি, তার মধ্যে আকাশলীনা কবিতাটা আমি খুবই ওকে বলি, এবং ও খুব মজা পায় এটাতে। বলছে, আম্মু তুমি আমাকে কোটি কোটি বার এই কবিতা শোনাইছো। এটা হচ্ছে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে ছিল। হ্যাঁ, এবার আমরা যদি খেয়াল করি, এই এতক্ষণ পর্যন্ত আমি আসলে ক্রমাগত কথা বলে গেছি, তারপরে মাঝখানের দুটো ডট আমি দেখতে পাচ্ছি, এটা বেজ লাইনে। এবং এখানে আসলে কোনো, আমরা কি আশা করছি, এখানে কোনো কম্পন নেই, কোনো সিগন্যাল নেই, আমার ভোকাল কর্ড থেকেই তো সাউন্ড উৎপন্ন হচ্ছে। কাঁসার প্লেটটাকে ফেলছে কে? কাঁসার প্লেটটা আমাদের এই যে এইখানে এইখানে থাকা একটা
স্বরতন্ত্রী, এখান থেকে উৎপন্ন হয় আমাদের সবগুলো সাউন্ড, তাই না? লিঙ্গুইস্টিক পার্টে আমরা এটাকে পড়ি। এই যে এখন আমি যখন ডটের দুটো লাইন পাবো, ওখানে আসলে নই শব্দ বিরাজ করবে। হ্যাঁ, শুধু নয়, ওখানে আমরা যখন, ওখানে আমার কোনো ফ্রিকোয়েন্সি নাই, ওখানে যে মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি টুকু আছে ওটা হচ্ছে আশেপাশের নয়। সো প্রত্যেকটা মানুষ আসলে তার ষড়যন্ত্র দিয়ে স্পেশাল ফিচারওয়ালা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারে এবং করে। এবং সেই কারণেই এবং সে কারণেই আমরা আসলে প্রত্যেকের রেকর্ড যদি রাখি ঠিক ডিএনএ ট্র্যাকের মতো, তাহলে সেখান থেকে আমরা তাদেরকে রেকগনিশন করতে পারি। যেমন আমাদের ফেসবুক আমাদের ফেস দেখেই আমাদেরকে ট্যাগ করে ফেলে যে ও এই ছবিতে রুকসানা আছে। তো এরকমই, তো আমাদের ফ্রিকোয়েন্সিও ইউনিক হয় এবং আমরা আমাদের স্পিচ রেকগনিশন, আমাদের এই স্পিচ স্পেকট্রা থেকেই সেটা করতে পারি। সো যদি আমি লঙ্গার সময় কোথাও চুপ করে থাকি, তখন আমার এটা পুরোটাই বেজ লাইনে থাকবে। আমি যদি আরেকটা নিউ রেকর্ডিং এ যাই সেটা চেক করার জন্য, হ্যালো, অথবা আমি যদি জোরে জোরে কথা বলি, অথবা আমি যদি কিছুক্ষণ চুপ করে থাকি। এবার আসো দেখি আমাদের স্পেকট্রাটা কেমন হলো। হ্যালো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ নীরবতার আগে এইখানে যে আমার হ্যালো স্পিচটা আসছে, ফ্রিকোয়েন্সি কম থেকে আমার সাউন্ড গুলো আসলে এইচ, এল, এল, ও এরকম করে সাউন্ড তৈরি করেছে আমার এখানে এই সাউন্ড গুলো, তাই না? হ্যালো ওয়ার্ডটার সাউন্ডটা আমার এইভাবে তৈরি হয়েছে, মানে হাই টু লো পিচে চলে গিয়েছে। তারপরে আমার কিছুক্ষণ নিঃশব্দ, কিছু মেকানিক্যাল নয়েজ, আমার ফিফটি, আমি যদি জোরে জোরে কথা বলি, অথবা আমি যদি কিছুক্ষণ চুপ করে থাকি। এবার আসো দেখি আমাদের স্পেকট্রাটা কেমন হলো। তাহলে যখন স্পেকট্রা একদম এরকম ফ্ল্যাট লাইন, তখন প্রবাবলি সে আসলে কোনো শব্দ তৈরি করছে না, এটা নয়েজ থেকে আসছে। নয়েজ গুলো সিগন্যালেই যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অল্প একটু সময়ের মধ্যেই আমি নয়েজ সিগন্যাল গুলোকে কিন্তু কমপ্লিটলি আলাদা করতে পারছি, যে এখানে কোনো অডিও ভয়েস রেকর্ডিং ট্র্যাক নাই, কারো কথা নাই। তারপরে তার হাই পিচ, তার লো পিচ, তার সাউন্ডের ন্যাচার, শব্দ তৈরি এবং ইন্ডিভিজুয়াল শব্দ, কন্টিনিউয়াস স্পিকিং স্পেকট্রা, সবই কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস স্পিকিং স্পেকট্রা দেখি তাহলে আমরা এরকম চলে যাব এবং এটাকে দেখতে পাবো। হ্যালো, এই যে আমি যখন বিচ্ছিন্ন ভাবে কথা বলেছিলাম আগের বার কবিতায়, তখন সেটা কিন্তু এরকম র্যান্ডম থেমে থেমে তৈরি করেছিল। কিন্তু আমি যখন কবিতাটা স্টার্ট করছি সেটা হোপফুলি কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। আমি যদি এখন বাজাই, তো আমি যখন শিখাকে কবিতাটা বলি, অবশ্যই এটা তোর এরকম সেরিন থাকে না। তবে এই কবিতাটা আমি যতবারই বলি ততবারই আমার ওই ছোটবেলায় শোনা, প্রথম শোনা এই কবিতাটা, এবং একজন ভদ্রলোক সে মারা যাওয়ার সময় কবিতা বলতে বলতে মারা যাচ্ছে, আর আমি ভাবতেছি একটা মাঠ, অনেক সবুজ ধান কেমন লাগানো আছে, সেগুলো দুলতেছে। মানে অনুভূতিটা একটু ওইভাবেই তৈরি হয়েছিল। আর এখন আমি তো শিফাকে বলি আরো অনেক মজা করে, বিরক্ত করতে থাকি ওকে, কি কথা তাহার সাথে তার সাথে। আরো মজার ব্যাপার হচ্ছে এই কবিতাটা আমি আবার আহ, আমাদের কোচিং এই সম্ভবত অনেক ল্যাঙ্গুয়েজে শুনতাম, যে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় যদি কেউ এই হ্যাঁ, তাহলে আমরা যখন আসলে একটা একই পিচে কথা বলে যাই কিছুক্ষণ, তখন আমাদের স্পেকট্রাটা এরকম হয়। আহ সো আমরা আজকে শব্দ এবং শব্দ তৈরি হওয়ার কারণ, এবং যখন আমরা শব্দ তৈরি করি তখন প্রতি মুহূর্তে আসলে ইথারে যে সিগন্যালটা তৈরি হয়, হ্যাঁ, কম্প্রেশন, রিফ্র্যাকশন হয়েই তো আসলে শব্দ আরেকজনের কান পর্যন্ত যায়। তো সেটা আমার এই মাইক্রোফোন এবং লাউড স্পিকার কিন্তু আমাকে এগুলো কনভার্ট করে দিচ্ছে। এবং আমি আমি তোমাদেরকে আর আসলে আমরা শিখতে গেলে আম, আমার আসলে কথা বলতে ভাল লাগে, এবং আমার মনে হয় যে এত সুন্দর জিনিস তুমি হয়তো হয়তো আনন্দ পেতে পারো।
যে আমি এখানে শব্দ তৈরি করলাম, এটা এখান থেকে এসে ওয়্যারের মাধ্যমে গিয়ে কম্পিউটারের একটা পোর্টে গিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হলো, নাহলে কি আর তারের মধ্য দিয়ে সাউন্ড যেতে পারলো? কিন্তু আমার এই সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করলো কে? এই যে আমার এই মাইক, এখানে থাকা ডায়াফ্রাম, সেখান থেকে আমার এই শব্দগুলো এখান থেকে গিয়ে 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 হুম, আমার এই যে এখানে একটা মাইক আছে, মাইক্রোফোন। তো এ আসলে মাইক অনেক ধরনের হয়, তাদের আসলে গঠন আলাদা হয়। আমি এখানে মাইকে যখন কথা বলি ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে যায়, আবার আমি যখন সাউন্ড তৈরি করছি তখন কিন্তু এই ডিভাইসটা আমাকে শুনতে হেল্প করছে না, আমার আমার সেই ডিভাইসটা কম্পিউটারের সাথে বিল্ট ইন ডিভাইস আমাকে সাউন্ডটাকে রিপ্রোডিউস করে দিচ্ছে। ওখানে একটা লাউড স্পিকার আছে যে আমার এই স্পিচ উইক সিগন্যালটাকে অডিয়েবল করে আবার আমার কাছে আনতেছে। এখানে এখানে আসলে অ্যানালগ টু ডিজিটাল, আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন হচ্ছে। তো আহ, পড়ালেখা খুবই আনন্দময় এবং চারপাশে তোমাদের অনেক জানার এবং বোঝার জিনিস ছড়ায় আছে। আমি চাই না যে আমাদের বাংলাদেশের সবাই শুধু আমরা এই মাইক্রোফোন আর লাউড স্পিকারটার ইউজার হই। আমি চাই আমরা এই ধরনের জিনিসকে ভালোভাবে বুঝতে পারি এবং আমরা এই ধরনের জিনিসগুলো ভবিষ্যতে এগুলোর মডিফিকেশন, এগুলোর ইমপ্রুভমেন্ট, এগুলোর আহ, সবকিছুকে আসলে আরো আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। রঞ্জনা কবিতাটা আবৃত্তি করে, তাহলে সে